আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিএনপি ভেতরে বাইরে, সরকারের ভেতরে বাইরে, তারপর রাজনৈতিক দল যেগুলো সরকারের সঙ্গে আছেন তাদের ভেতরে এবং বাইরে, অন্যদিকে রাজপথের যারা বিরোধী দল আছে তাদের মধ্যে, এমনকি আওয়ামী লীগের মধ্যে, এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জনাব সালাউদ্দিন সাহেব যে কোনো কারণে এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের একেবারে একটা হট ইস্যু। তার পক্ষে বহু মানুষ বহু কথা বলছেন, বিপক্ষে নানাজনে নানা কথা বলছেন। আর সেই কথার ফাঁকে তার যে মূল দায়িত্ব এবং কর্তব্য, এটি হারিয়ে যাচ্ছে বলে খোদ বিএনপির যারা ত্যাগী এবং সংগ্রামী যারা নেতা রয়েছেন তারা সবাই খুব বিক্ষুব্ধ এবং সমালোচনা করছে। সমালোচনাগুলো হলো এই যে তিনি সব ব্যাপারে ভীষণভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করার চেষ্টা করছেন, বিশেষ করে পার্লামেন্টকে জমিয়ে রাখা, বিরোধী দলকে সেই ব্যস্ত রাখা, তাদের উপর চাপ প্রয়োগ করা, এবং ইসলামী ব্যাংক নিয়ে তার ভূমিকা, তার বক্তব্য এখন সারা বাংলাদেশে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তো তিনি কেন ইসলামী ব্যাংক নিয়ে এত কথা বলছেন? ইসলামী ব্যাংক নিয়ে যদি কথা কেউ বলেন তো সেটা বলার জন্য অর্থমন্ত্রী আছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই কথা বলবেন? আর পার্লামেন্টে তিনি অ্যাজ ইফ সংসদ নেতা অথবা সংসদের উপনেতা সেই হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং সব ব্যাপারে জনাব তারেক রহমান সাহেবের মেন্টর হয়ে অ্যাজ ইফ জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো বলতে চান বা বলা উচিত, অথবা তারেক রহমান সাহেব সেই কথাগুলো হয়তো তাকে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, এইরকম একটা কর্তৃত্ব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে তিনি যেভাবে কথা বলছেন, এটা বিএনপির যারা লোকজন রয়েছেন তারা না সহ্য করতে পারছেন, না হজম করতে পারছেন, আবার না প্রশংসা করতে পারছেন। তার যে জৌলুস, তার যে নূর মানে আলো, তার যে বিভা, তার যে বর্ণালী ৭ রং, রংধনুর ৭ রং, মানুষ যত দেখছে তত আশ্চর্য হচ্ছে, এবং সেই আশ্চর্যটার ইতিবাচক দিকগুলো আগে আপনাকে বলে নেই। প্রথমত, হি ইজ ওয়েল ড্রেসড। তিনি যাই পরেন অসাধারণ সুন্দর লাগে। পাজামা, পাঞ্জাবি, তার উপর যদি আবার কোটি পরেন, সেক্ষেত্রে তার যে সুপুরুষ, তিনি যে দেখতে সুন্দর, অন অ্যাভারেজে বাংলাদেশের মানুষ এত সুন্দর হয় না। এমনকি আপনি ভারতের পার্লামেন্টে, পাকিস্তানের পার্লামেন্টে বা সরকারে আমাদের সালাউদ্দিন সাহেবের মতো এরকম লম্বা, চওড়া, সুঠামদেহী, চমৎকার করে কথা বলেন ইংরেজিতে, বাংলাতে এবং মাঝে মধ্যে উর্দু এবং আরবি অন্যান্য যে ভাষার আকর্ষণীয় কিছু শব্দমালা তিনি তার বক্তব্যে সংযুক্ত করে যেভাবে জাতির সামনে উপস্থাপন করেন, ওটা আওয়ামী লীগের লোকের মধ্যে কাউকে দেখা যেত না। ওখানে তোফায়েল সাহেব ভালো কথা বলতেন, সুরঞ্জিত ভালো কথা বলতেন, কিন্তু সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে যে মাল আছে, মশলা রয়েছে, উপাদান রয়েছে, তারপরে সেখানে যে সকল মেসেজ থাকে, স্যাটায়ার থাকে, ঠিক এই পর্যায়ের আকর্ষণীয় বক্তব্য আমরা আসলে নিকট অতীতে শুনিনি। এটা আমার নিজেরও ওনার পার্লামেন্টের বক্তব্য ভালো লাগে, আমি না শুনে পারি না। তো পার্লামেন্টে আমি আর কারো বক্তব্য শুনিনি এখন পর্যন্ত, শুধুমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অন্য কারো বক্তব্য আমাকে আকর্ষিত করেনি। তো বোঝার চেষ্টা করুন। তো বিএনপির যে সমস্ত লোকজন রয়েছেন, বড় বড় নেতা রয়েছেন, তারা এই যে সালাউদ্দিন সাহেবের যে উত্থান, তার যে স্মার্টনেস, তার যে বক্তব্য, এটা দেখছেন আর তাদের শরীরের ভিতরে এক ধরনের কিচিরমিচির শুরু হয়ে গেছে, অঙ্গ জ্বলে যাচ্ছে।
না সহ্য করা যাচ্ছে, না বলা যাচ্ছে, না দেখা যাচ্ছে। ফলে তিনি অনেকের ঈর্ষার পাত্র রূপে এই মুহূর্তে পার্লামেন্ট আলোকিত করছেন। তো আমি কি বললাম, তার চেহারা ভালো, স্রোত ভালো, ড্রেস কোড ভালো, কথাবার্তা অসাধারণভাবে বলেন। ২ নম্বর হলো যে বিরোধী দলকে আক্রমণ করার ক্ষেত্রে তিনি একটা নতুন স্টাইল রচনা করেছেন। যে স্টাইলটি অনেকটা তোফায়েল আহমেদের মতো, অনেকটা সুরঞ্জিত সেনগুপ্তর মতো, অনেকটা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো, এমনকি মদুদ আহমেদের মতো। অর্থাৎ কম্বাইন্ডলি আমাদের এই গত ৪০ বছরের পার্লামেন্টের ইতিহাসে আমি যেটা ৭৯-এর পার্লামেন্ট যেটা হলো, সেই পার্লামেন্টটা কথা আমার মনে নেই। তবে তখন যে সংসদ নেতা ছিলেন অসাধারণ, জিয়াউর রহমান সাহেবের জমানাতে যে পার্লামেন্ট ছিলেন, বলা হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট পার্লামেন্ট। আবার ১৯৮৬ সনে যে পার্লামেন্টটা গঠিত হয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি, ওটাও কিন্তু ফাইনেস্ট একটা পার্লামেন্ট ছিল। তো সেই সকল পার্লামেন্টে যারা উঠে এসেছিলেন পার্লামেন্টেরিয়ান রূপে এবং যারা সাস্টেন করেছিলেন, তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী, মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তারপর কাজী ফিরোজ রশিদ, এরপর তোফায়েল আহমেদ, তারপর সুরঞ্জিত সেনগুপ্ত, মানে এই নামগুলো বারবার ঘুরে ঘুরে চলে আসে। তো সেই দিক থেকে সালাউদ্দিন সাহেব লেখাপড়া জানা মানুষ। তো তিনি স্টাডি করেছেন যে বক্তব্যটা আসলে কেমন হওয়া উচিত। সেই বক্তব্যে যদি কিছু আরবি থাকে সাইদি সাহেবের মতো, কিছু কোরআনের আয়াত থাকে, যদি উর্দু শের থাকে, মির্জা গালিবের কোনো শের থাকে, আল্লামা ইকবালের কোনো শের থাকে, তাহলে জামাতের লোক আসলে বড় কথা বলতে পারবে না। এরপর সেখানে যদি ইংরেজি থাকে, সংবিধান থাকে, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো আসলে হিং সিং ফট জাতীয় কবিতা শুনতে পছন্দ করে। আপনি যদি কোনো জটিল বিষয় তাদের সামনে উপস্থাপন করেন, সেটা যদি আপনি ইম্মানুয়েল কান্ট, হেগেল, সানঝু, ইবনে খালদুন, মানে নামগুলো খুব পরিচিত, কিন্তু সবাই তাদেরকে ভয় পায়। কিন্তু আসলে কী লিখা আছে কেউ মানে পড়েনি। যদি বলা হয় আচ্ছা এটা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, বা এটা আম ঠিক ম্যাকিয়াভেলি বলেছেন, চাণক্য বলেছেন, এগুলো আমাদের দেশে অ্যাভেইলেবল। কিন্তু যদি বলা হয় আ এই ন্যারেটিভটা মার্কাস অর্লিয়াস বলেছেন, রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস বলেছেন। এটা রাতারাতি উত্তর দেওয়া খুবই একটা কঠিন একটা বিষয়, যেটা বর্তমান সংসদে বিএনপির মধ্যে এবং জামাতের মধ্যে নেই বললেই চলে। নেই বলে মানে কেউ নেই, নো ওয়ান। তো সেই দিক থেকে এই জিনিসগুলো সালাউদ্দিন সাহেবের স্টাডি আছে এবং উনি জানেন, এবং এই কথাগুলো উনি বলা শুরু করেছেন। ফলে তিনি যখন কথা বললেন, তখন পার্লামেন্ট একেবারে স্তব্ধ হয়ে থাকে। স্তব্ধ হয়ে থাকে, সবাই চুপচাপ হয়ে থাকে। এক পক্ষ তালি বাজায়, আর এক পক্ষ গালে, পারে তো নিজের গাল নিজে কামড় মারে। থাপ্পড় মারার কথা বললাম না, গালের উপর কিটপিট কিটপিট করে দাঁত খিমচে দিতে থাকে। তো সেই দিক থেকে তার যে এই যে কর্মকাণ্ড, এটা আপনি প্রশংসা করবেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট বর্তমান প্রেক্ষাপটে পার্লামেন্টের যে যোগ্যতা, পার্লামেন্টের যে নূর, আলো, অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের যে অ্যাক্টিভিটিস, তার থেকে আসলে উনি একেবারেই ব্যতিক্রম। মানে কেবল প্রধানমন্ত্রী নয়, আরও বড় কিছু হওয়ার মতো যোগ্যতা তার রয়েছে বলে সবাই মনে করছেন, এবং ওইভাবেই তাকে আবার যাতে মানে তাকে এমন কিছু প্রশংসা করলে যাতে প্রধানমন্ত্রী বেজার হন, ওইভাবে মানুষজন কথাবার্তা বলার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে বিষয়টি হলো যে নেতিবাচক যে বিষয়, সেই নেতিবাচক বিষয় সঙ্গত কারণেই ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কানাঘুষা হয়। তাকে সালাউদ্দিন, তাকে শিলং সালাউদ্দিন বলে তার প্রতিপক্ষরা গালাগালি করে। তিনি সালাউদ্দিন সাহেব নিজেও এটা ওয়াকিবহাল। তাকে জনাব এস আলম সাহেবের মেন্টর হিসেবে মনে করা হয়। এস আলম সাহেবের সঙ্গে তার সম্পর্কের সাথে যে একটা যোগ আছে, এবং তিনি যেকোনোভাবে এস আলমকে প্রোটেক্ট করতে চান, এটা তার যারা বিরোধী পক্ষ নানাভাবে তাকে উত্ত্যক্ত করে, এবং সোশ্যাল মিডিয়াতে তাকে এবং তার পরিবারকে নিয়ে, ছেলেকে নিয়ে, অন্যান্য যারা আত্মীয়স্বজন আছে, এমনকি তার কন্যা সন্তান, তার স্ত্রীকে নিয়ে নানা রকম কুৎসা রটনা করে বটবাহিনী।
এজন্য তিনি বিরক্ত এবং এই বট বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে তিনি ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেবেন, নতুন আইন তৈরি করবেন, সাইবার সিকিউরিটি ল, এটি নিয়ে তিনি ভয় দেখাচ্ছেন। আর যেটি বাস্তব সেটি হলো এত সব কাজকর্ম করতে গিয়ে তিনি দল সামাল দিচ্ছেন, প্রধানমন্ত্রীর মেন্টর হিসেবে তার কি করা উচিত সেই বিষয়গুলো বুদ্ধি দিচ্ছেন। এমনকি যেমন ধরুন নুরু, রাশেদ, জুনায়েদ সাকি, তারপর মানে এই বাইরে থেকে যারা মন্ত্রী হয়েছেন এবং বিএনপির সঙ্গে যাদের সংযোগ ঘটেছে, এই পুরো সংযোগটাই আসলে জনাব শতভাগ সালাউদ্দিন সাহেবের মানে মেন্টরশিপে হয়েছে। তো কাজেই গণ অধিকার পরিষদের নুরুর বা নুরুর একসময় সেক্রেটারি রাশেদের কিংবা জুনায়েদ সাকির, শাহাদত হোসেন সেলিম যিনি বিএনপিতে যোগদান করেছেন নিজের দল এলডিপি বন্ধ করে তারা ইত্যাদি সহ নাহিদ, সার্জিস এদের সাথে যে সম্পর্ক, বিএনপির যে সম্পর্ক, এই টোটাল পলিটিক্যাল বিষয়টা আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কারণে হোক অকারণে হোক গত 2 বছর যাবৎ সালাউদ্দিন সাহেব ডিল করছেন। এর আগে ভারত থেকে তিনি এই বিষয়গুলো ডিল করেছেন আর এখনও তিনি এই বিষয়গুলো ডিল করেন। যেমন ধরেন প্রধানমন্ত্রীর সঙ্গে কারো একটা সরাসরি বৈঠক করা দরকার, এই রাজনৈতিক অঙ্গনের লোকজন তারা কিন্তু দৌড়ে সালাউদ্দিন সাহেবের কাছে যান। তো সালাউদ্দিন সাহেব আবার সেটা টেলিফোন করে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বসার ব্যবস্থা করে দেন, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনায় আসলে তাকে ব্যস্ত থাকতে হয়। আর যেহেতু তার একটা স্বপ্ন, মানে যে কোনো সময় হয় কি মানুষের মধ্যে সেলিব্রিটি হওয়ার যে স্বপ্ন, এবং কেউ যদি কোনো কারণে সেলিব্রিটি হয়ে যায় তা রক্ষা করার জন্য মানুষ ঘর ছাড়ে, সংসার ছাড়ে, প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু ছেড়ে দেয়। টেলিভিশন মুখ দেখাতে হবে, মানুষজন আলাপ আলোচনা করতে হবে, আমাকে লোকজন প্রশংসা করবে, এই বাহবা পাওয়ার জন্য, তালি পাওয়ার জন্য মানুষ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবে, রাষ্ট্রপতির পদ ছেড়ে দেবে, এমনকি আরও অনেক কিছু। তো সেদিক থেকে সরকারের মধ্যে এখন সবচেয়ে মিডিয়ার কভারেজ পেয়েছে জনাব সালাউদ্দিন সাহেব। আর এই কাজগুলো তাকে করার জন্য প্রতিটি মুহূর্তে তার ভাষা, তার মানে তাকে সেই ধরনের ন্যারেটিভ তৈরি করতে হয় যে ন্যারেটিভ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এই কাজগুলো করতে গিয়ে তার যে সমস্যাগুলো হয়, তিনি তার যে মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয়, ইফেক্টিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার আন্ডারে ধরেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, পাসপোর্ট অধিদপ্তর আছে, ফায়ার ব্রিগেড এবং সিভিল সার্ভিস আছে। এরপর এই পাসপোর্টের যে অফিসগুলো, বিদেশি যে মিশনগুলো আছে, সব মিশনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় উইংস রয়েছে যারা ওখানে পাসপোর্ট ইস্যু করে। ওটা কিন্তু রাষ্ট্রদূতের অধীন নয়, তার মন্ত্রণালয়ের অধীন। ফলে এই মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড, এর বাইরে এনএসআই আছে। তো এনএসআইয়ের যে এটা সরাসরি প্রধানমন্ত্রীকে রিক্রুট মানে রিপোর্ট করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা কোঅর্ডিনেশন আছে। এরপরে আপনার যাকে বলা হয় আন্তঃমন্ত্রণালয়ে অনেকগুলো ভেটিং রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু মেট্রোপলিটন কোর্টে যে সকল মামলা হয়, রাষ্ট্রের যে জিআর মামলা হয়, সেই জিআর মামলাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেগোশিয়েট করে বা মন্ত্রণালয়ের সঙ্গে নেগোশিয়েট করে এই কাজগুলো করতে হয়, এবং এখানে তাদের অনেকগুলো ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জিনিসগুলো মানে সব কিন্তু আইন মন্ত্রণালয়ের নয়। এই বিষয়গুলো কিন্তু তাকেই দেখাশোনা করতে হবে, বিশেষ করে যে সকল সিএমএম এবং সিজিএম যে সকল আদালত রয়েছে, এই সকল আদালতের জিআর মামলাগুলো, সেই জিআর মামলাগুলোর পুরোটাই আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা করা, দেওয়া, প্রত্যাহার করা, এগুলো তার মন্ত্রণালয়ের কাজ। বিশাল একটা দায় দায়িত্ব রয়েছে, যদিও এগুলো আইন মন্ত্রণালয় অনেকটা করে, কিন্তু ভেটিংটা থাকতে হয়। আইন মন্ত্রণালয় শুধু ভেটিংটা দেয়, মতামতটা দেয়, কিন্তু কাজটা করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং এই জন্য তাকে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় রাখতে হয়। প্রত্যেকটা জেলা পরিষদ, থানা তো উপজেলা পর্যায়ে সবই আছে। ইটস এ হিউজ জব। এটা আনবিলিভেবল। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি। তো সেই বেশি কাজটি তিনি আসলে করতে পারছেন না। এর মধ্যে আবার র্যাব তো আছেই। র্যাব আছে, র্যাবের নতুন করে এই র্যাবের অ্যাক্টিভিটিস, তাদেরকে আবার গিয়ার আপ করা, বুস্টিং করা, সব মিলিয়ে মানে ওনার যে কাজ, সেই কাজটি সম্ভবত তিনি তার কাজের 10% মন্ত্রণালয় দিতে পারছেন বলে আমার মনে হয় না। 90% কাজই তিনি দলের জন্য করছেন, সরকারের জন্য করছেন, পার্লামেন্টের জন্য করছেন, এবং নিজের ইমেজ
এটাকে বিল্ড আপ করার জন্য করছেন। এর বাইরে তো পার্সোনাল ঘুম, খাওয়া-দাওয়া, প্রাকৃতিক কর্ম, বিনোদন কত কিছু থাকে। মধ্যে একদিন দেখলাম কক্সবাজারে তিনি আ সমুদ্রের তীরে হাঁটছেন। তারপর শেষে সেটাকে মানে যাকে বলা হয় হাইলাইট করে আবার আ ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে যে এরকম জাতীয় নেতা সমুদ্রের তীরে আকাশের নিচে হাঁটছেন, গান গাচ্ছে। অ্যাজ এ ন্যাশনাল ফিগার হিসেবে তাকে কিন্তু উপস্থাপন করা হচ্ছে বা তিনি হচ্ছেন বা তাকে করা হচ্ছে। তো এইগুলো নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের মধ্যে সত্যিকার অর্থে আইনশৃঙ্খলার অবস্থা খুব খারাপ। সেই খারাপের আসলে কোনো আগামাথা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রী তার এগেইনস্টে অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বলছেন আইনশৃঙ্খলার অবস্থা ভালো। এটি নিয়ে নেটিজন, ভুক্তভোগী, সাধারণ মানুষ তারা ঠাট্টা, মশকরা, টিটকারি করছে। যার যে কাজ সেই কাজ বাদ দিয়ে সে অন্য কাজ করছে, এগুলো নিয়ে সমালোচনা করছে। সবচেয়ে যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হলো বিএনপির অভ্যন্তরীণ ক্রন্দল এবং এটা চাঁদাবাজি নিয়ে। এবং এই কাজে আওয়ামী লীগ এবং জামাতের যারা লোকজন আছে তারা পিছন দিক থেকে পিন দিচ্ছে। মৌচাকের মতো জায়গাতে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ২ জনের সাথে চাঁদাবাজি নিয়ে গন্ডগোল হলো। একজনের হাতে আরেকজন নির্মমভাবে মারা গেল এবং সারা দেশে এই ঘটনাগুলো তোলপাড় হচ্ছে। অন্যদিকে খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি এটার কোনো রকম বাপ-মা নেই। রাষ্ট্রের প্রতি, পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে বিশ্বাস এবং আস্থার যে জায়গাটি যেভাবে চিড় ধরেছে, এটা অকল্পনীয়। এই অবনতিটা অকল্পনীয়। ছোট্ট একটা উদাহরণ বলে শেষ করব। সেটি হলো পুলিশ আ পুলিশের একটা গাড়ি সম্ভবত একটি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা কোনো একটা জায়গাতে ধাক্কা দিয়েছে। তো ধাক্কা দেওয়ার পরও যেটা হয়, হয়তো পুলিশই অন্যায় করেছে। এখন পুলিশ বের হয়ে হয়তো বলছে, "এই তোর লাইসেন্স কোথায় বা এখানে কি?" এবং এই ঘটনায় এই ব্যাটারি চালিত রিক্শাওয়ালারা তারা যেভাবে পুলিশের গাড়ি পুড়িয়েছে, যেইভাবে গাড়ি ভাঙচুর করেছে, পোড়ায় নাই, যেভাবে গাড়ি ভাঙচুর করেছে, ভয়ে পুলিশের ধারের কাছে আসেনি, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সেই যে মানে কি বলবো, লগি এবং বৈঠা যে আন্দোলন, সেই আন্দোলনের সময় যেভাবে সাপের মতো করে লাশ মানুষকে পিটিয়েছিল আওয়ামী লীগের লোকজন, ওইভাবে পুলিশের গাড়ি আবার এই সালাউদ্দিন সাহেবের জামানাতে ব্যাটারি রিক্শাওয়ালারা সেভাবে পেটালো। পুলিশ সেখানে ভয়ে পালিয়ে চলে গেল। একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে। পুলিশ বাধা দেওয়া তো দূরের কথা, ক্ষেত্র বিশেষে তাদেরকে জায়গা করে দিতে হচ্ছে। বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে, জামাতের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে এবং এই সময়টাতে মাত্র ১০০ দিনে যে পরিমাণ খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, যেটা টিআইবি রিপোর্ট করেছে, এটা অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। এখন আপনি টিআইবিকে গালাগাল করতে পারেন, যা কিছু করতে পারেন, কিন্তু ঘটনা তো ঘটছে। আর মানুষের ঈমান বলতে গেলে টলটল করছে। এই সরকার কয়দিন থাকতে পারবে? আর ইউনূস সাহেবের সরকারের যে পতন, সেই পতনের ১ নম্বর এবং প্রধানতম কারণ ছিল এই মববাজি আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা। এটি ইউনূস সাহেবের চাইতে বর্তমান জামানাতে আরও অবনত হয়েছে। কাজেই কেন সালাউদ্দিন সাহেবকে মানুষ প্রশংসা করবে? জাহাঙ্গীর সাহেব তো আর যা হোক না কেন, সে আগে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব। তো তিনি ভালো মানুষ ছিলেন, ঘুষ দুর্নীতিতে কোনো অভিযোগ ছিল না, এসালাম-ঠেসালাম ভারতের কারো সাথে কিছু ছিল না, সরল সোজা মানুষ ছিলেন। "এই বাবু তুমি বিয়ে করছো, তোমার এই কি?" ইত্যাদি কথাবার্তা বলতেন। নেহায়েত একজন ভদ্রলোক মানুষ, ফলে তার সাথে আসলে কেউ রাগ করে থাকতে পারত না। তিনি একটা মানে সাবমিশ করতেন এবং চেষ্টা করতেন। তারপর তিনি কিছুই করতে পারেন নাই। তো সেই জায়গাতে যখন সালাউদ্দিন সাহেব প্রতিস্থাপিত হলো, পরিস্থিতির আরও অবনতি হলো, কিন্তু অন্যদিকে তার জৌলুস বেড়েই যাচ্ছে। চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, পোশাক-আশাক ভালো হয়ে যাচ্ছে। তিনি এই দেখেন কোর্টে এই যে পার্লামেন্টে যে তিনি শার্টটি পরেছেন এবং তার গায়ে যে ব্লেজারটি, কালো রঙের যে ব্লেজারটি, নিখুঁত একটা ব্লেজার। আপনারা কল্পনা করতে পারেন এটা ব্র্যান্ড কি? কে বানিয়েছে? কত টাকা? কাপড় কি? এটা দেখতে এত সুন্দর লাগে কেন? আর তার শরীরে এটা মানাইলো কেন?
ইত্যাদি নানা রকম বিষয়গুলো কিন্তু যারা ঈর্ষা করে তারা এগুলো করছে। এবং এর প্রেক্ষিতে হয়তো কিছু তালি হচ্ছে, কিছু ঈর্ষা হচ্ছে, কিন্তু সরকারের কিন্তু ১২টা বেজে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।